হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও এক্সপ্লেনেশন নিয়ে। একজন মানুষের মধ্যে যদি চরম অদম্য ইচ্ছে শক্তি থাকে তাহলে সেই মানুষটির দ্বারা যে কোনো কিছুই করা সম্ভব। সে যদি অন্ধ লোক হয় তার দ্বারাও বিশ্ব জয় করা সম্ভব, শুধু তার মধ্যে ইচ্ছে শক্তিটুকু থাকতে হবে। ঠিক এমন একটি গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। মুভিটার নাম হচ্ছে শ্রীকান্ত। এই মুভিতে শিক্ষণীয় অনেক বিষয়বস্তু রয়েছে, যেই বিষয়বস্তুগুলো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে দামোদর নামের একজন দরিদ্র কৃষক জমিতে কাজ করছিল। ঠিক তখন একজন দৌড়ে এসে দামোদরকে বলে, একটা সুসংবাদ আছে, তোমার ছেলে সন্তান হয়েছে। ছেলে হওয়ার সুসংবাদ শুনে দামোদর খুশিতে আত্মহারা হয়ে যায়। খুশিতে সে সারা গ্রাম জানিয়ে দেয় তার ছেলে সন্তান হয়েছে। এরপর সে নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে এসে নিজের ছেলে সন্তানকে সে কোলে তুলে নেয়। ছেলে সন্তান হওয়াতে দামোদর ভীষণ খুশি ছিল। ছেলের নামকরণও করে ফেলে সে। ছেলের নাম রেখে দেয় শ্রীকান্ত এবং তার স্বপ্ন হচ্ছে তার ছেলে একদিন বড় ক্রিকেটার হবে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে দামোদর ছাড়া বাড়ির প্রত্যেকেই মুখ গোমরা করে বসেছিল, তাদের কারো মুখেই হাসি নেই। তখন দামোদর ছেলের দিকে ভালোভাবে খেয়াল করে দেখে তার ছেলে অন্ধ হয়ে জন্ম নিয়েছে। তার দু চোখই অন্ধ, কখনো সে চোখে দেখতে পারবে না। দামোদরের তখন হাসি মাখা মুখ একদম মলিন হয়ে যায়। এরপর বাড়ির প্রতিবেশী আশেপাশের লোকজন দামোদর ও তার স্ত্রীকে বোঝাতে থাকে, এমন বিকলাঙ্গ অন্ধ ছেলে রেখে কি হবে, তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। সে বেঁচে থাকলে মানুষজন অবহেলার চোখে দেখবে, আবর্জনার মতো ব্যবহার করবে তাকে। তাই তাকে খোদার নামে খোদার কাছেই ফিরিয়ে দাও, তাকে মেরে ফেলো এবং পুনরায় আরেকটা সন্তান নাও। কারণ এই অন্ধ সন্তান বেঁচে থাকলে বাবা মাকে আজীবন বয়ে বেড়াতে হবে, সে কোনো কিছুই করতে পারবে না। এরপর অনেক চিন্তা ভাবনার পর দামোদর তার সন্তানকে মাটিতে পুঁতে ফেলতে নেয়। ঠিক তখন তার স্ত্রী দৌড়ে এসে তাকে বাধা দেয়, দয়া করে তাকে মারবেন না, আমি তাকে লালন পালন করব, প্রয়োজনে আমরা আরেকটা সন্তান নেব, তাকে মারবেন না প্লিজ। স্ত্রীর আকুতি মিনতি দেখে বাবা ছেলেকে আর মারতে পারে না। তখন ইমোশনাল হয়ে ছেলে শ্রীকান্তকে আবার বুকে জড়িয়ে নেয়। বাবা মা ছেলেকে লালন পালন করতে থাকে। সে আস্তে আস্তে বড় হতে থাকে। শ্রীকান্তকে স্কুলেও ভর্তি করিয়ে দেওয়া হয়। তবে শ্রীকান্ত অন্ধ হওয়া সত্ত্বেও ভীষণ মেধাবী ছিল। ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা না পারলেও শ্রীকান্ত ঠিকই পড়া পারত। তাই শিক্ষক ওদেরকে বলতো, ওকে দেখে শেখো, সে অন্ধ তবুও সব পারে, আর তোমরা সব অপদার্থ। শ্রীকান্তের জন্য তাদের কথা শুনতে হয় বলে তারা শ্রীকান্তকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং শ্রীকান্তের হাতে পয়সা তুলে দিয়ে তার এক বন্ধু বলে, এখন থেকে ভিক্ষা করতে শেখো অন্ধ ভিখারি, কারণ ভবিষ্যতে তোমার এইটাই করতে হবে। এই কথা বলাতে শ্রীকান্ত রেগে যায় এবং তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তারপর তার বাবা শ্রীকান্তকে ওখান থেকে মুক্ত করে নিয়ে আসে আর বলে, ঝগড়া করা ঠিক হয়নি, তোমার পালানো উচিত ছিল। তখন শ্রীকান্ত বলে, আমি তো অন্ধ, আমি দৌড়াতেও পারি না, পালাতেও পারি না। তার কাছে একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে লড়াই করা, যুদ্ধ করা। তাছাড়া তার আর কোনো পথ খোলা নেই। তাই সে যতদিন বাঁচবে লড়াই করেই বাঁচবে, তার পালানোর কোনো সুযোগ নেই। একদিন শ্রীকান্তের স্কুলের প্রিন্সিপাল দামোদরকে পরামর্শ দেয়, শ্রীকান্তকে হায়দ্রাবাদের আশা নামের স্কুলে ভর্তি করিয়ে দাও। সেখানে তার মতো অন্ধ অনাথরা পড়ালেখা করে। সেখানে সে সব রকম সুযোগ সুবিধা পাবে, ওখানে থাকা খাওয়া সবকিছু ফ্রিতে পাবে। তারপর দামোদর শ্রীকান্তকে হায়দ্রাবাদের আশা স্কুলে ভর্তি করিয়ে দেয়। এখানে সে অন্ধদের ভাষা ব্রেইল পদ্ধতিতে পড়তে শুরু করে। এই স্কুলের একজন টিচার দেবিকা ম্যাম, সে বাচ্চাদের খুব কাছ থেকে দেখাশোনা করে। তার মতো শিক্ষিকা এই স্কুলে আর একটিও নেই। দেবিকা ম্যাম সবার জন্য শুধু টিচার হলেও শ্রীকান্তের কাছে একজন যশোদা মা হয়ে উঠেছিল। একদিন দেবিকা ম্যাম শ্রীকান্তের চলার সুবিধার জন্য তার হাতে একটা স্টিক ধরিয়ে দিয়ে বলে, তুমি যদি এটার ব্যবহার করতে শিখে যাও তাহলে তোমাকে চলার জন্য আর কারোর দরকার হবে না। এভাবে বেশ কয়েক বছর পেরিয়ে যায়। শ্রীকান্তও বড় হয়ে যায়। শ্রীকান্ত তার ক্লাসের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট ছিল। পরীক্ষাতেও সে ফার্স্ট হয়। আর এই খবর বাবাকে ফোন করে জানায় সে। ছেলের সাফল্যের কথা শুনে বাবা মা ভীষণ খুশি হয়। একদিন শ্রীকান্তের স্কুলে একটি প্রোগ্রাম হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে একজন রাজনীতিবিদ নাইডু উপস্থিত থাকে। নাইডু স্কুলের ডোনেশন দিয়ে থাকে। ছাত্রদের পক্ষ হতে শ্রীকান্তকে স্টেজে ডাকা হয় বক্তৃতা রাখার জন্য। শ্রীকান্ত বক্তৃতা দেওয়ার সময় স্কুলের সব অপকর্ম দুর্নীতি বের করে নিয়ে আসে। সে বলে, নাইডু স্যার, আপনি আমাদের স্কুলের জন্য যে অর্থ প্রদান করে থাকেন তার আংশিক টাকা আমাদের পেছনে খরচ করা হয় এবং বাকি সব টাকা স্যারদের পকেটে ঢুকে।
স্যারদের বিরুদ্ধে এসব কথা বলার জন্য সেদিনই শ্রীকান্তকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু সে সময় দেবিকা ম্যাম সেখানে ছিল না। শ্রীকান্তের যাওয়ার কোনো জায়গাও নেই, সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। কিন্তু কেউ একজন দেবিকা ম্যামকে ফোন করে জানায় শ্রীকান্তকে বের করে দেওয়া হয়েছে। দেবিকা ম্যাম আর দেরি না করে শ্রীকান্তকে খুঁজতে রাস্তায় বের হয়ে পড়ে এবং খুঁজতে খুঁজতে সে দেখতে পায় শ্রীকান্ত রাস্তার পাশেই বসে আছে। দেবিকা ম্যাম তার কাছে আসলে শ্রীকান্ত ম্যামকে পেয়ে ইমোশনাল হয়ে যায়। এরপর ম্যাম শ্রীকান্তকে নিজের বাসায় নিয়ে আসে। ম্যাম শ্রীকান্তের বাবাকে ফোন করে জানিয়ে দেয় শ্রীকান্তকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, শ্রীকান্ত এখন থেকে আমার জিম্মেদারি, আমি তার দায়িত্ব নিলাম, আমি তাকে পড়াশোনা করাবো, বড় করব। এরপর থেকে শ্রীকান্তের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়। ম্যাম শ্রীকান্তের যে পড়ার সাবজেক্টগুলো আছে সেগুলো সে নিজে পড়ে রেকর্ড করে দিত, আর সেই রেকর্ডগুলো শ্রীকান্ত শুনে শুনে আয়ত্ত করত। এভাবে পড়াশোনা করে সে বোর্ড এক্সাম দেয়। তবে পরীক্ষায় শ্রীকান্তের হয়ে অন্য একজন শুধু লিখে দিত। এরপর শ্রীকান্ত 96% মার্কস নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার এমন রেজাল্টে সবাই খুব প্রশংসা করতে থাকে। শ্রীকান্ত এখন কলেজে ভর্তি হবে। দেবিকা ম্যাম ভর্তির জন্য শ্রীকান্তের সব কাগজপত্র কলেজে জমা দেয়। শ্রীকান্তের অন্যান্য বন্ধুরা সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু শ্রীকান্ত সায়েন্সে ভর্তি হতে পারবে না। ম্যাম জানায় তাকে আর্টস নিয়ে পড়তে হবে, কিন্তু শ্রীকান্ত সায়েন্স নিয়েই পড়বে। তখন দেবিকা ম্যাম বলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দৃষ্টি প্রতিবন্ধীদের সায়েন্স নিয়ে পড়ার অনুমতি নেই। কিন্তু শ্রীকান্তের জেদ, সে সায়েন্স নিয়েই পড়বে। দৃষ্টি প্রতিবন্ধীরা কেন সায়েন্স নিয়ে পড়তে পারবে না? এজন্য সে দেবিকা ম্যামকে সাথে নিয়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর কেস করে দেয়। এরপর আদালতে কেস চলতে থাকে যাতে করে শ্রীকান্ত কলেজে সায়েন্স নিয়ে পড়ার সুযোগ পায়। আদালতে শ্রীকান্তের বিপরীত উকিল বিচারককে জানায় যেখানে স্বাভাবিক মানুষেরা সায়েন্স নিয়ে পড়তে হিমশিম খায়, সেখানে একজন মানুষের পড়ার জন্য কলেজের এডুকেশন সিস্টেম তো চেঞ্জ হতে পারে না। কিন্তু শ্রীকান্তের উকিল বলে সায়েন্স নিয়ে পড়তে ন্যূনতম একটা মার্কসের প্রয়োজন হয়। শ্রীকান্ত 96% মার্কস পাওয়া সত্ত্বেও সায়েন্স নিয়ে পড়ার সুযোগ পাবে না কেন? ওই মুহূর্তে শ্রীকান্ত বিচারকের কাছ থেকে সায়েন্সের কিছু বিষয় মধ্যাকর্ষ, ভর, বেগ, বল সূত্র ধরে কোন রকম ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই কিছু হিসাব মিলিয়ে ফেলে। উকিল ক্যালকুলেটরের হিসাব করে দেখে তার উত্তর একদম পুরোপুরি মিলে গেছে। বিচারক তখন শ্রীকান্তের প্রতিভা দেখে খুব ইমপ্রেস হয়ে যায়। বিচারক এই কেস নিয়ে 15 অক্টোবর বসার জন্য আবার ডেট দেয়। তবে শ্রীকান্ত যে কলেজে ভর্তি হতে চায় সেই কলেজের প্রিন্সিপালকেও এখানে আসতে বলা হয়। এরপর 15 আগস্টের দিন আবার আদালতে এই কেস নিয়ে বসে। তখন কলেজের প্রিন্সিপালও উপস্থিত থাকে। প্রিন্সিপালকে জিজ্ঞাসা করা হয় শ্রীকান্ত কেন পড়তে পারবে না। তখন প্রিন্সিপাল জানায় বিজ্ঞান এত সহজ নয়, প্রতিটা কলেজের পড়ানোর নিজস্ব একটা সিস্টেম আছে, সেই কলেজের বইয়ের সিলেবাসগুলো শেষ করতে পারবে না, তাকে দিয়ে সম্ভব নয়। তখন পাশ থেকে শ্রীকান্ত বলে কেন সম্ভব নয়, আমি সবকিছু করতে পারি। তখন প্রিন্সিপাল কলেজের ফিজিক্সের বই তার হাতে তুলে দিয়ে বলে এই বইটা পড়ো তো। শ্রীকান্ত বইটা হাতে নিয়ে কিছু বুঝতে পারে না, সে তো এই বই পড়তে পারবে না। তখন দেবিকা ম্যাম ব্রেইল পদ্ধতিতে লেখা বই শ্রীকান্তের হাতে তুলে দেয়। শ্রীকান্ত তখন বইটি প্রিন্সিপালের হাতে দিয়ে বলে বইটা আদালতে পড়ে শোনান তো। প্রিন্সিপাল বই দেখে বলে এটা তো ব্রেইল বই, আর আমি ব্রেইল জানি না। তখন শ্রীকান্ত বলে আমরা অন্ধরা যেমন আপনাদের বই পড়তে পারি না, ঠিক তেমনি আপনারাও আমাদের বই পড়তে পারে না। আপনারা সিস্টেম বানিয়েছেন বলে আমাদের বাধ্য করছেন, আর যদি আমরা সিস্টেম বানাতাম তাহলে আপনাদের বাধ্য করতাম। কিন্তু আমি সিস্টেমের পরিবর্তন করতে চাই না, আমি শুধু আপনাদের সিস্টেমের একটা অংশ হতে চাই, আমাকে শুধু পড়ার সুযোগ দিন। দেবিকা ম্যামও এই বিষয়ে বিচারককে অনেক কথা বলে। বিচারক সবকিছু বিচার বিশ্লেষণ করার পর শ্রীকান্তের পক্ষে রায় দেয়, তাকে সায়েন্স নিয়ে পড়ার অনুমতি দেওয়া হয়। শ্রীকান্ত এরপর কলেজে ভর্তি হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। এরপর সে কলেজে ফাইনাল এক্সাম দেয়। এক্সাম দেওয়ার পর রেজাল্টের দিনে শ্রীকান্ত 98% স্কোর করে কলেজে টপার হয়। টপার হওয়ার জন্য কলেজ প্রিন্সিপাল তাকে নিয়ে গর্ব করতে থাকে। এজন্য প্রিন্সিপাল শ্রীকান্তকে সম্মাননা তুলে দিতে যায়। কিন্তু শ্রীকান্ত বলে তার সফলতার পেছনে দেবিকা ম্যামের অবদান সব থেকে বেশি। দেবিকা ম্যামের জন্যই সে আজ এত দূর এসেছে, তাই সম্মাননা যদি দিতেই হয় তাহলে দেবিকা ম্যামকে এই দিন। তখন প্রিন্সিপাল দেবিকা ম্যামের হাতে সম্মাননা তুলে দেয়।
এরপর একদিন ডক্টর আব্দুল কালামের উদ্যোগে লিড ইন্ডিয়া ন্যাশনাল ইয়ুথ মুভমেন্ট প্রোগ্রামে যাওয়ার সুযোগ পায়। ডাক্তার আব্দুল কালাম হচ্ছে হাজার হাজার যুবকদের ইন্সপিরেশন। তিনি জানতে চায় তোমরা কে কি হতে চাও। তখন এক একজন এক এক উত্তর দেয়, কেউ বিজ্ঞানী, কেউ টিচার, কেউ অভিনেতা হতে চায়। কিন্তু শ্রীকান্তের উত্তর একদমই আলাদা। সে বলে আমি দেশের প্রথম অন্ধ প্রেসিডেন্ট হতে চাই। তার এমন উত্তর শুনে কালাম স্যার শ্রীকান্তের মধ্যে ভবিষ্যতের সম্ভাবনাময় কিছু দেখতে পায়। তার স্বপ্ন সবার থেকে আলাদা। কালাম স্যার শ্রীকান্তের এই স্বপ্নকে শুভকামনা জানায়। এরপর দেখি শ্রীকান্ত ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনে খেলার সুযোগ পেয়েছে। সে পড়ালেখার পাশাপাশি ক্রিকেটও ভালো খেলতো, কারণ তার বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন ক্রিকেটার হবে। আর এখানে ভালো খেলতে পারলে ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিমে সিলেক্ট হয়ে যাবে। কিন্তু শ্রীকান্ত এখানেও খুব ভালো পারফর্ম করে, তবে তাদের খেলার বলের ভেতর ঝুনঝুনির মতো কিছু লাগানো থাকে, যাতে করে বল ছুঁড়ে মারলে বলের শব্দ শুনে তারা বলের গতিবিধি বুঝতে পারে। শ্রীকান্ত ভালো পারফর্ম করার মাধ্যমে ব্লাইন্ড ন্যাশনাল ক্রিকেট টিমে সিলেক্ট হয়ে যায়। এরপর দেখি শ্রীকান্ত তার ভালো রেজাল্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 4টি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে যায় পড়ালেখা করতে। যেখানে অন্যান্য স্টুডেন্টরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়তে যায়, সেখানে শ্রীকান্ত বিনা পয়সায় পড়ার সুযোগ পায়। শ্রীকান্ত 4টি বিশ্ববিদ্যালয় থেকে এমআইটি বেছে নেয়। সে এমআইটিতে পড়বে, কিন্তু সমস্যা হলো এমআইটিতে পড়তে হলে তাকে এই মুহূর্তে ক্রিকেট ছেড়ে দিতে হবে। ক্রিকেট সে খেলতে পারবে না। শ্রীকান্তের জীবনে যেহেতু পড়ালেখাই সবকিছু, তাই শ্রীকান্তের কাছে পড়াশোনা আগে, তারপর ক্রিকেট। এর জন্য শ্রীকান্ত ক্রিকেট বাদ দিয়ে এমআইটিতে পড়ার সিদ্ধান্ত নেয়। সে ক্রিকেট ছেড়ে দেয়। এখন এমআইটিতে পড়ার জন্য শ্রীকান্তকে আমেরিকা চলে যেতে হবে। এজন্য দেবিকা ম্যাম শ্রীকান্তকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যায়। ম্যাম শ্রীকান্তকে নিজের যত্ন নেওয়ার জন্য বলে। শ্রীকান্তকে বিদায় দেওয়ার সময় ম্যাম খুব ইমোশনাল হয়ে যায়। সত্যি এরকম ম্যাম খুব কম মানুষের ভাগ্যেই জোটে। এয়ারপোর্টে ঢোকার পর যখন শ্রীকান্তের কাগজপত্র চেক করা হচ্ছিল, তখন সে অন্ধ বলে তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হচ্ছিল। কারণ এখানকার নিয়ম হচ্ছে কোনো অন্ধ মানুষ একা ফ্লাইটে যেতে পারবে না, তাকে সাহায্যের জন্য অবশ্যই কেউ একজনকে থাকতে হবে। এর জন্য শ্রীকান্ত একটু বিপদে পড়ে যায়। কিন্তু শ্রীকান্ত ভীষণ মেধাবী। সে চোখে না দেখলেও অনেক চোখে দেখা মানুষের থেকেও সে বেশি কিছু করতে পারে। তাই এখানেও সে তার তীক্ষ্ণ মেধার বহিঃপ্রকাশ ঘটিয়ে প্রমাণ করে যে সে অন্ধ হলেও একা চলতে সে সক্ষম। এরপর শ্রীকান্তকে ফ্লাইটে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর শ্রীকান্ত প্রথমবারের মতো ইউএসএ বোস্টন সিটিতে চলে আসে। এখান থেকে সে সরাসরি এমআইটি ইউনিভার্সিটিতে এসে উঠে। এমআইটির প্রথম দিন প্রথম ক্লাসে টিচার তাকে স্বাগতম জানায় এবং তার হাতে প্রথম সেমিস্টারের ব্রেইল পদ্ধতিতে লেখা বই তার হাতে তুলে দেয়। এখানে আসার পর তার দুজন খুব ভালো বন্ধুও হয়। শ্রীকান্ত আমেরিকাতে তার জীবনের সেরা সময় উপভোগ করতে থাকে। একদিন শ্রীকান্ত তার বন্ধুর সাথে বসেছিল। ওখানে বেসবল খেলার অনুশীলন হচ্ছিল। শ্রীকান্ত বেসবল স্টিক হাতে নিয়ে জানতে চায় এটা কি। তখন তারা জানায় এটা বেসবল। শ্রীকান্ত বলে এটা তো ক্রিকেটের মতোই, তাই সে খেলার জন্য ইচ্ছে প্রকাশ করে। তখন শ্রীকান্তকে বল করা হয়, আর শ্রীকান্ত এত জোরে হিট করে যেটা সর্বোচ্চ হোম স্কোর হয়ে যায়। কোচ তার শট দেখে দৌড়ে এসে বলে তোমার নাম কি। শ্রীকান্ত এতটাই জোরে হিট করেছিল যে এত বড় লম্বা শট এর আগে কেউ কখনো দিতে পারেনি। তাই খুব কাকতালীয়ভাবে এটা তার একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায়। তখন তার নামে ম্যাগাজিনে বই বের হয়। সে রীতিমতো ফেমাস হয়ে যায়। হায়দ্রাবাদে সোয়াতি নামের এক মেয়ে শ্রীকান্তের এই ওয়ার্ল্ড রেকর্ড দেখে তার সাফল্য সম্পর্কে জানার পর সে খুব ইমপ্রেস হয়ে যায়। সোয়াতি শ্রীকান্তের ফোনে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। শ্রীকান্তের বন্ধু তাকে জানায় হায়দ্রাবাদ থেকে তোমাকে সোয়াতি নামের এক মেয়ে রিকোয়েস্ট পাঠিয়েছে। শ্রীকান্ত ফোন নিয়ে একটু বাইরে যায় এবং মেয়েটার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মেয়েটি তাকে ভয়েস মেসেজ দিয়েছে, আপনি কেমন আছেন। শ্রীকান্ত ভয়েসে তার উত্তর দেয়, তোমার কণ্ঠ অনেক সুন্দর, ভালো আছি, তুমি কেমন আছো। দুজনের মধ্যে বেশ কিছুদিন ফোনে কথাবার্তা চলতে থাকে এবং ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। সোয়াতি শ্রীকান্তের সম্পর্কে গুগলে সার্চ করে তার পুরো জীবনের গল্প সম্পর্কে জানার পর শ্রীকান্তকে তার ভালো লাগা শুরু করেছে। একদিন সোয়াতি শ্রীকান্তকে জানায়, আমি আমেরিকা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এমডি করার জন্য আসছি, আর তোমার সাথেও দেখা করব। এটা শুনে শ্রীকান্ত খুবই খুশি হয়। ইতিমধ্যে শ্রীকান্তের গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন পরই দেখি সোয়াতি আমেরিকায় চলে এসেছে। এখানে এসে শ্রীকান্তের সাথে সে দেখা করতে চলে আসে।
শ্রীকান্তকে তার দুই বন্ধু সোয়াতির কাছে নিয়ে যাচ্ছিল। শ্রীকান্ত জানতে চায় সে দেখতে কেমন। তারা জানায় সে দেখতে ভীষণ সুন্দর। সোয়াতি শ্রীকান্তের সাথে মিট করে। এরপর সে শ্রীকান্তকে নিয়ে লং ড্রাইভে যায় ঘুরতে। সোয়াতি শ্রীকান্তকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। শ্রীকান্ত সোয়াতির সাথে সময়টা দারুণ এনজয় করছিল। তাদের দুজনকে বেশ রোমান্টিক হতেও দেখা যায়। আসলে তাদের সম্পর্কটা এই মুহূর্তে শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, বিষয়টা প্রেম পর্যন্ত গড়িয়ে গেছে। তবে দুঃখের বিষয় কি জানেন, অন্ধ লোকেরও প্রেম হয়, কিন্তু আমার এই জীবনে প্রেম হলো না। আর আমার মতো কার কার এরকম অবস্থা কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দিব ইনশাল্লাহ। যাই হোক, সারাদিন ঘোরাঘুরি শেষে তারা ফিরে আসছিল। তখন দেবিকা ম্যাম শ্রীকান্তকে ফোন করে তার গ্র্যাজুয়েশন শেষ করার জন্য অভিনন্দন জানায়। শ্রীকান্ত গ্র্যাজুয়েশন শেষ করেছে। শ্রীকান্ত ধন্যবাদ জানিয়ে বলে আজকে ক্যাম্পাসে ইন্টারভিউ আছে, দোয়া করেন যাতে চাকরিটা হয়ে যায়। কিন্তু ম্যাম বলে আমি তো ভেবেছিলাম তুমি ফিরে আসবে দেশে। কিন্তু শ্রীকান্ত বলে ভারতে ফিরে গিয়ে আমি কি করব, সেখানে আমার জন্য কোনো সম্মানজনক চাকরি নেই। জীবন এখানেই সেরা, এখানে ভালো একটা জব পেয়ে নেই, তাহলে আপনিও আমার সাথে থাকতে পারবেন। ম্যাম তখন তাকে আর কিছু বলে না। ম্যাম এরপর তাকে শুভকামনা জানিয়ে ফোনটা রেখে দেয়। কিন্তু সোয়াতি শ্রীকান্তকে জানায় তোমার ভারতে ফিরে যাওয়া উচিত, কারণ তুমি সেখানকার হাজারো মানুষের অনুপ্রেরণা, কারণ সেখানে তোমার মতো আরো অনেক শ্রীকান্ত থাকতে পারে। ভারতকে তোমার অনেক কিছু দেওয়ার আছে, তুমি যদি না যাও তাহলে ভারতের ক্ষতি আর আমেরিকার লাভ হবে। এই বলে সোয়াতি শ্রীকান্তকে তার ইউনিভার্সিটিতে রেখে চলে যায়। এরপর শ্রীকান্ত অনেক চিন্তা ভাবনার পর সে ভারতে ফিরে আসে। ভারতের জন্য তার কিছু করা দরকার, ভারতের উন্নতির জন্য সে এখন কিছু করবে। দেশে ফিরে এসে দেবিকা ম্যামের আইডিয়ায় দেবিকা ম্যামের বাসার ছাদেই তার একটা কম্পিউটার সেন্টার চালু করে, যেখানে অন্ধ লোকদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে তারা অন্তত অফিস আদালতে কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে পারে। শ্রীকান্ত কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করে নেয়, যেই সফটওয়্যারের মাধ্যমে অন্ধ লোকেরা না দেখেই সফটওয়্যারের মাধ্যমে শুনে শুনেই কাজ করতে পারবে। দীর্ঘ 6 মাস দৃষ্টি প্রতিবন্ধী লোকদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পরও তাদের কোনো অফিস আদালতে জব হচ্ছিল না, কম্পিউটার জানা সত্ত্বেও, কারণ কেউই দৃষ্টি প্রতিবন্ধীদের ভরসা পায় না। তখন শ্রীকান্ত বলে আমরাই এখন দৃষ্টি প্রতিবন্ধী লোকদের জন্য চাকরি তৈরি করব। ম্যাম বলে সেটা কিভাবে? শ্রীকান্ত জানায় আমরা রিসাইক্লিং প্যাকেজিং কাগজ তৈরি করব, কিন্তু এর জন্য বিশাল ইনভেস্টমেন্টের প্রয়োজন। এরপর একদিন শ্রীকান্ত ডক্টর আব্দুল কালামের একটি প্রোগ্রামে গিয়ে তার সাথে দেখা করে। আব্দুল কালাম সেখানে শ্রীকান্তের সফলতার গল্প মানুষকে শোনায় এবং সকলের সামনে শ্রীকান্তকে মাই হিরো বলে আখ্যায়িত করে। কিন্তু শ্রীকান্ত তাকে জানায় আমি আসলে হিরো না, আমি একটি আবর্জনা। তখন এর ব্যাখ্যায় শ্রীকান্ত জানায় গত 4 মাস ধরে রিসাইক্লিং প্যাকেজিং বিজনেসের আইডিয়া নিয়ে বিভিন্ন অফিস আদালতে সে কথা বলেছে ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। কিন্তু শ্রীকান্তের এই আইডিয়া শুনে ডক্টর কালাম খুব ইমপ্রেস হয়। তার আইডিয়া ইন্ডিয়ার অগ্রগতিতে দারুণ অবদান রাখবে। সে এই বিজনেসে 100% সফলতা দেখতে পাচ্ছে। কালাম স্যার বলে আমি ইনভেস্ট করব, তবে সরকারি তহবিল থেকে খুব বেশি টাকা দিতে পারবো না, তবে যেটুকু দেব সেটা দিয়ে তুমি শুরু করতে পারবে। শ্রীকান্তকে শুভকামনা জানিয়ে তিনি চলে যায়। ডক্টর কালাম স্যারের অনুপ্রেরণায় শ্রীকান্ত আরো একজন বিনিয়োগকারীর সাথে দেখা করে, যিনি ইনভেস্ট করতে পারবেন। তার নাম হচ্ছে রবি। শ্রীকান্ত রবিকে তার বিজনেস আইডিয়া সম্পর্কে খুলে বলে সে এটা নিয়ে অনেক রিসার্চ করেছে, এটার বাজার অনেক বড়, কিন্তু রবি শ্রীকান্তের এই বিজনেস ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করে না। তখন শ্রীকান্ত পকেট থেকে একটা চেক রবিকে দেখিয়ে বলে ডক্টর আব্দুল কালাম স্যার 25 লক্ষ টাকা ইনভেস্ট করেছে তার এই বিজনেসের জন্য। তখন রবি খুব অবাক হয়। ডক্টর আব্দুল কালাম ইনভেস্ট করাতে তার সাহস পেয়ে রবিও ইনভেস্ট করতে রাজি হয়। এরপর শ্রীকান্ত রবিকে নিয়ে একটি পুরনো ফ্যাক্টরিতে যায়, যেটা সে ক্রয় করেছে। রবি বলে এ তো দেখছি আবর্জনা, কিন্তু শ্রীকান্ত বলে এই আবর্জনা থেকেই রিসাইক্লিং করে সোনা বের করবো আমরা। এরপর শ্রীকান্তের স্বপ্ন পূরণ হয়, সে তার ফ্যাক্টরির নাম রাখে বোলার্ন ইন্ডাস্ট্রি। বাবা মাকে দিয়েই শ্রীকান্ত ফ্যাক্টরি উদ্বোধন করে, আর এই ফ্যাক্টরিতে দৃষ্টি প্রতিবন্ধী লোকদের চাকরি দেয় শ্রীকান্ত। ফ্যাক্টরির কাজ শুরু হয়ে যায়। এরপর একদিন তারা প্রথমবারের মতো ফ্যাক্টরিতে অর্ডার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। এটা তাদের জন্য একটা বড় সফলতা ছিল। সবকিছু সুন্দরভাবে আগাচ্ছিল। একদিন বিদ্যুৎ অফিস থেকে লোক এসে বিদ্যুৎ বিল হাতে ধরিয়ে দিয়ে বলে গত 2 বছরে বিদ্যুৎ বিল পরিশোধ না করাতে জরিমানা সহ 1,20,00,000 টাকা জমে গেছে। এটা পরিশোধ না করতে পারলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। তখন দেবিকা ম্যাম বলে আমরা কেন পরিশোধ করতে যাব, আমরা তো বিদ্যুৎ ব্যবহার করিনি।
তখন বিদ্যুৎ কর্মকর্তা জানায় যেহেতু কোম্পানির মালিক এখন আপনারা, তাই বিল আপনাদেরই পরিশোধ করতে হবে। তখন এই বিষয় নিয়ে বিদ্যুৎ অফিসে রবি ও শ্রীকান্ত কথা বলতে যায়, সেখান থেকেও একই কথা জানায়। এই জন্য তারা 1 বছর সময় চেয়ে নেয়। কারখানার কাজ চলতে থাকুক, আস্তে আস্তে 1 বছর সময়ের মধ্যে বিল পরিশোধ করে দেব। এরপর কারখানায় কাজ শুরু হয়। তারা বেশি বেশি অর্ডারও পেতে থাকে। খুব দ্রুত সময়ের মধ্যে তারা বেশ ভালো একটা অবস্থানে চলে যায় এবং 1 বছরের মধ্যেই তারা বিদ্যুৎ বিলও পরিশোধ করে ফেলে। কোম্পানির 1 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করা হয়, সেখানে মিডিয়া কর্মীর লোকজনও আসে। কোম্পানি সাফল্যের বিভিন্ন প্রশ্ন উত্তর চলতে থাকে মিডিয়া কর্মীর সাথে। কিন্তু হঠাৎ করে রবিকে জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের উপর ইনভেস্ট করেছেন, কোম্পানি খুলেছেন, আপনি না থাকলে তো শ্রীকান্ত কিছুই করতে পারতো না, তাকে হয়তো আজও এখান থেকে ওখানে দৌড়ে বেড়াতে হতো, আসল হিরো তো আপনিই স্যার। কিন্তু শ্রীকান্ত এই কথাটা ভালোভাবে গ্রহণ করে না, কারণ সব আইডিয়া পরিশ্রম হচ্ছে তার, আর রবি শুধু ইনভেস্ট করেই ক্রেডিট নিয়ে যাচ্ছে। তাই তার মধ্যে অহংকার কাজ করা শুরু করে। এরপর হঠাৎ শ্রীকান্তের ছোটবেলার বন্ধু মহেশ শ্রীকান্তের কাছে আসে এখানে তার একটা চাকরির ব্যবস্থা করে দিতে, যে কোনো কাজ সে করতে পারবে। কিন্তু মহেশ হচ্ছে তার ছোটবেলার সেই বন্ধুটি, তার যেই বন্ধুটি ছোটবেলায় শ্রীকান্তের হাতে পয়সা তুলে দিয়ে বলেছিল এখন থেকে ভিক্ষা করতে শেখো, অন্ধ ভিখারি, কারণ ভবিষ্যতে তোমার ভিক্ষাই করতে হবে। আর এই মহেশই হচ্ছে তার ছোটবেলার সেই বন্ধুটি, আর সেই কথাটা শ্রীকান্ত আজও মনে রেখেছে। তাই শ্রীকান্ত ওই কথাটা মহেশকে মনে করিয়ে দেয়, আমি অন্ধ দেখে তুমি বলতে আমি ভিক্ষা করব, কিন্তু আজ দেখো তুমি সুস্থ থাকার পরও আজ আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো, তোমাকে চাকরি দেওয়া হবে না মহেশ। এই বলে শ্রীকান্ত চলে যায়। শ্রীকান্ত এখন বড় হয়েছে, মানুষ তাকে সম্মান করতে শুরু করেছে, তাই তার মধ্যে নিজেকে নিয়ে অহংকার জন্মে। ওদিকে মিডিয়া কর্মীর সেই কথাটা শ্রীকান্তের বারবার মনে হতে থাকে, রবিকে ছাড়া সে কিছুই করতে পারতো না, আসল হিরো রবি। তাই শ্রীকান্তের মধ্যে জেদ হয় রবিকে ছাড়িয়ে সে অনেক উপরে উঠে যাবে। রবিকে আমার দরকার নেই, বরঞ্চ আমাকে রবির দরকার, আমি চাইলে রবির মতো অনেককেই আমার পেছনে লাইন ধরিয়ে রাখতে পারি, এসব সে মনে মনে ভাবছিল। এরপর একদিন শ্রীকান্ত রবিকে নিয়ে একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে যায় আর বলে আমাদের বিজনেস আরো প্রসারিত করতে হবে, তাই এই ফ্যাক্টরিটাও আমাদের দরকার এখন। কিন্তু রবি জানায় এখন এত টাকা আমরা কোথায় পাবো, আগামী বছর আমরা লাভবান হব, তখন এটা নিয়ে না হয় ভাববো আমরা। কিন্তু শ্রীকান্ত বলে আগামী বছর না, এখনই। আমি এই ফ্যাক্টরির মালিক ভেনুগোপাল রাও এর সাথে কথা বলেছি, তাকে এখনই টাকা দিতে হবে না, 6 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে পারলেই হবে। শ্রীকান্ত রবির কথার কোনো পাত্তাই দিচ্ছিল না, তাই রবি আর তর্কে যায় না তার সাথে। এরপর শ্রীকান্ত ভেনুগোপালের সাথে ডিল কনফার্ম করে ফেলে, এটা হবে তার বোলার্ড ইন্ডাস্ট্রি 2। বোলার্ড ইন্ডাস্ট্রি 2 উদ্বোধনের জন্য সোয়াতিকে এখানে নিয়ে আসে শ্রীকান্ত। সোয়াতিকে সাথে নিয়ে নতুন ফ্যাক্টরি উদ্বোধন করা হয়। সেদিনই দেখি সোয়াতি শ্রীকান্তকে একটা ঘড়ি গিফট করে, যেই ঘড়ির সময়টা আবার ব্রেইল পদ্ধতিতে বানানো ছিল, যাতে করে শ্রীকান্ত বুঝতে পারে। এরপর শ্রীকান্ত সোয়াতিকে সাথে নিয়ে রবির বাসায় কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিল। তখন টিভির নিউজে বলা হচ্ছিল এই বছর মুকেশ আম্বানি বেস্ট বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেছে। তখন রবির স্ত্রী বলে এইবার তারা জিতেছে, পরের বার বোলান্ড কোম্পানি এই অ্যাওয়ার্ড জিতবে। তখন রবি বলে কি আজে বাজে বলছো, কোথায় আম্বানি আর কোথায় আমরা, তাদের সাথে আমাদের তুলনা হয় না। এই কথা শুনে শ্রীকান্ত বলে কেন আমরা কি এটা জিততে পারি না। আসলে শ্রীকান্ত কোনো কিছু না শুনতে পারে না, কোনো কিছুই অসম্ভব নয় তার কাছে। রবি এই বিষয়ে কথা বলতে নিলে তার স্ত্রী তাকে থামিয়ে দেয়, তর্কে যাওয়ার দরকার নেই। শ্রীকান্তের কথাবার্তা আর আচরণ অনেক পরিবর্তন হয়ে গেছে, সেই আগের শ্রীকান্ত এখন আর নেই। শ্রীকান্ত সোয়াতিকে বলে তোমার ফ্লাইটের সময় হয়ে গেছে, চলো যাই, কিন্তু সে বলে কফিটা শেষ করে যাই। কিন্তু শ্রীকান্ত কফি শেষ না করে একটু রাগ করে ওখান থেকে বের হয়ে যায়। বিষয়টা সোয়াতিও বুঝতে পারে, আগের শ্রীকান্ত আর এই শ্রীকান্তের মধ্যে অনেক পার্থক্য, তার মধ্যে দাম্ভিকতা কাজ করে। রবির হাত ধরে সে বড় হয়েছে, আর এখন রবির মুখের ওপর সেই কথা বলে। তাই সোয়াতি শ্রীকান্তকে বলে রবি তোমাকে অনেক সাহায্য করেছে, তার সাথে এমনটা করা তোমার ঠিক হয়নি। শ্রীকান্ত বলে তুমি কি দেখোনি সে বিজনেস অ্যাওয়ার্ড নিয়ে কি বললো, আমি অবশ্যই এটা জিতবো। সোয়াতি বলে আমি জানি তুমি জিততে পারবে, কিন্তু এই পুরস্কার জিততে গিয়ে যেন তোমার কাছের মানুষজনকে আবার হারিয়ে না ফেলো। এই বলে সে চলে যায়। একদিন রেড্ডি ম্যাম শ্রীকান্তের কারখানায় আসে, তিনি একজন মন্ত্রী। রেড্ডি ম্যাম শ্রীকান্তকে তার অফিসে আসতে বলে একটা বিষয় নিয়ে কথা বলতে, এরপর সে চলে যায়। রবি এটা দেখতে পেয়ে শ্রীকান্তকে বলে সে এখানে কেন এসেছিল।
শ্রীকান্ত জানায় আমাকে নির্বাচনের জন্য সে মনোনয়ন দিতে চায়, আমাকে পার্টির একটা অংশ বানাতে চায়। এই কথা শুনে রবি বলে এখানে নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে, সে একজন রাজনীতিবিদ। শ্রীকান্ত বলে আমাদের সাথে যদি এরকম একটা পলিটিক্যাল সাপোর্ট থাকে তাহলে আমাদের আর কোথাও যেতে হবে না, ব্যবসায় অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। রবি বলে দেখো, বুলান্ড হচ্ছে আমাদের নতুন কোম্পানি, তোমাকে এসব পলিটিক্যাল চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণ ফোকাস ব্যবসায় দেওয়া উচিত। কিন্তু শ্রীকান্ত তার কথার কোনো পাত্তা দেয় না। এরপর দেখি ভেনুগোপাল শ্রীকান্তকে বারবার করে ফোন করছে তার পাওনা টাকা দেওয়ার জন্য। 6 মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও 1 বছর হয়ে গেছে, টাকা পরিশোধ করেনি এখনো। শ্রীকান্ত ভেনুগোপালের ফোন রিসিভ করে না, তাকে এড়িয়ে যায়। এজন্য ভেনুগোপাল রবিকে ফোন করে। রবি তখন ফোন নিয়ে শ্রীকান্তকে দেয় কথা বলার জন্য, কিন্তু শ্রীকান্ত ভেনুগোপালকে হুমকি দেয়, থ্রেট দেয়। রবি ফোনটা কেটে দিয়ে বলে তুমি এসব কি করছো, এমন করছো কেন? কিন্তু সে ভালোভাবে কথা না বলে ভেতরে চলে যায়। দেবিকা ম্যাম এসে জানতে চায় কি হয়েছে রবি তখন জানায় শ্রীকান্ত ব্যাপকভাবে বদলে যাচ্ছে, শ্রীকান্ত আগের মতো নেই এখন, সে ভেনুগোপালকে হুমকি দিচ্ছিল। এটা শুনে দেবিকা ম্যামও আশ্চর্য হয়। ভেনুগোপালের ফোন রিসিভ না করাতে সে কারখানায় চলে আসে। গেটম্যানকে রাগান্বিত ভাবে বলে দরজা খুলো, শ্রীকান্তের কাছে আমি টাকা পাই। গেটম্যান তখন শ্রীকান্তকে ফোন করে বিষয়টা জানায়, কিন্তু শ্রীকান্ত সে সময় রেড্ডি ম্যামের সাথে ছিল আর গেটম্যানকে বলে দেয় গেট না খুলতে, তাকে পরে আসতে বলে। কিন্তু ভেনুগোপাল রাগারাগি করতে থাকে। রেড্ডি ম্যাম বলে কোনো সমস্যা নাকি? তখন শ্রীকান্ত এই বিষয়ে তার কাছে সাহায্য চায়। রেড্ডি ম্যাম গেইটে পুলিশ পাঠায়। পুলিশ ভেনুগোপালকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন রবি তাড়াতাড়ি এসে ভেনুগোপালকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে তাকে ভেতরে নিয়ে আসে বিষয়টা সমাধানের জন্য। রবি শ্রীকান্তকে ফোন করে জানায় 6 মাসের মধ্যে তার টাকা পরিশোধ করে দেওয়ার কথা, কিন্তু এই সময় তার সাথে তোমার এমন আচরণ করা উচিত হয়নি, তুমি তাকে সরি বলো। কিন্তু শ্রীকান্ত বলে আমি কি করব না করব সেটা তোমাকে বলতে হবে না। পলিটিক্যাল সাপোর্ট পেয়ে শ্রীকান্ত কাউকেই পাতা দিচ্ছিল না। রবি এই বিষয়টিও দেবিকা ম্যামকে অবগত করে। পরদিন শ্রীকান্ত বালিশের নিচে তার স্টিকটা খুঁজছিল, কারণ সে বাইরে যাবে। দেবিকা এসে বলে কি খুঁজছো? সে বলে স্টিক খুঁজছি, বাইরে যাব। দেবিকা খোঁচা মেরে বলে কেন, বাইরে তো তোমার মন্ত্রীর সমর্থন রয়েছে। শ্রীকান্ত বলে রবি তোমাকেও ব্রেন ওয়াশ করেছে তাই না? আমি বুঝতে পারছি না রবি কেন ইনসিকিউর ফিল করছে, আমার উন্নতি দেখে তো তার খুশি হওয়া উচিত। দেবিকা বলে এটা তোমার উন্নতি নয়, আর রবি ইনসিকিউর ফিল করছে না, সে তোমাকে নিয়ে চিন্তিত। কিন্তু শ্রীকান্ত বলে আমি দক্ষ বলেই রেড্ডি ম্যাম আমাকে বেছে নিয়েছে, আর আমাকে নিয়ে কারোর চিন্তা করার দরকার নেই, না রবি না তুমি, আমি আমার দেখাশোনা করতে পারি। এই কথা শুনে দেবিকা দুঃখ পায় আর তার হাতে স্টিক তুলে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এরপর শ্রীকান্ত বাইরে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু পথের মধ্যে চেয়ারের ধাক্কা খেয়ে সে পড়ে যায়। তখন দেবিকা বলে আরে শ্রী, তুমি না তোমার দেখাশোনা করতে জানো, এখন না পড়ে গেলে, তাও আবার নিজের ঘরে। দেবিকা শ্রীকান্তকে উঠিয়ে বলে আজ তুমি না হয় উঠে দাঁড়াতে পারলে, কিন্তু তুমি যদি একবার তোমার আত্মসম্মান হারাও তাহলে আর কখনোই তুমি উঠে দাঁড়াতে পারবে না। আমি কখনো ভাবিনি তুমি দেখতে পাও না, কিন্তু আজ অনুভব করছি রেড্ডি তোমাকে একদম অন্ধ করে দিয়েছে। এই কথাগুলো বলে সে চলে যায়। শ্রীকান্ত এরপর পার্টি অফিসে রেড্ডির সাথে দেখা করতে যায়। তখন শ্রীকান্ত দেবিকা ম্যামের কথাগুলো মনে মনে ভাবতে থাকে, সে নিজের ভুলগুলো রিয়ালাইজ করতে থাকে। শ্রীকান্তকে রেড্ডির অফিসে নিয়ে যাওয়া হয়। শ্রীকান্তকে তাদের পার্টিতে যোগদান করতে শ্রীকান্তকে নিয়ে ব্যানার বানিয়েছে, এবং ব্যানারের লেখাগুলো শ্রীকান্তকে পড়ে শোনানো হয় আমি অন্ধ কিন্তু আমি নোংরা নই। আসলে তারা শ্রীকান্তের অন্ধত্বের সিম্প্যাথি নিয়ে ইলেকশনে জিততে চায়। শ্রীকান্ত তখন তাদের চালাকি ধরে ফেলে। শ্রীকান্ত রেড্ডিকে জিজ্ঞাসা করে আপনি কেন আমাকে পার্টির টিকিট দিচ্ছেন, আমার কাজের জন্য নাকি আমি অন্ধ বলে তাই? তখন রেড্ডি বলে দেখো, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অর্থের দরকার, কিন্তু আমরা তোমাকে সুযোগ দিচ্ছি এর কারণ হচ্ছে তোমার অন্ধত্বই তোমার শক্তি একটা আসন জেতার জন্য। শ্রীকান্ত তখন তার ম্যামের কথা মনে করতে থাকে এবং সে কিভাবে এত বড় হয়েছে সেগুলোও সে মনে করে। এরপর শ্রীকান্ত রেড্ডিকে বলে পার্টির টিকিট আমাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন, আমি যেভাবে আছি আমি এভাবেই সেরা। শ্রীকান্ত নিজের ভুলগুলো বুঝতে পেরেছিল। শ্রীকান্ত এরপর পার্টি রেখে এসব বাদ দিয়ে আবার দেবিকা ম্যামের কাছে ফিরে আসে। ফিরে এসে সে ম্যামের কাছে কান্না করে দেয় নিজের ভুল অহংকারের জন্য। ম্যাম তখন তাকে আগলে ধরে শান্ত করার চেষ্টা করে। এরপর শ্রীকান্ত রবির কাছে গিয়েও সরি বলে তার সমস্ত কর্মকাণ্ডের জন্য। শ্রীকান্ত ব্যক্তিগতভাবে ভেনুগোপালকেও সরি বলে এবং তার সমস্ত পাওনা টাকা পরিশোধ করে দেয়। এরপর শ্রীকান্ত, রবি ও দেবিকা
টাটা কোম্পানির সাথে একটা ব্যবসায়িক কোলাবোরেশন করে এবং তারা রাজিও হয়। টাটা কোম্পানি বোল্যান্ড কোম্পানিতে বিনিয়োগ করবে। এটা তাদের কোম্পানির জন্য বিশাল একটা বড় সফলতা। আর বোল্যান্ড কোম্পানিতে শ্রীকান্ত এখন মহেশকেও চাকরি দিয়েছে। এরপর দেখি এই বছর শ্রীকান্ত বেস্ট বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার জিতে নেয়। এটা তার জন্য স্বপ্নের মতো ছিল। স্টেজে শ্রীকান্তের বাবা মাও উপস্থিত ছিল। ছেলের জন্য তারা অনেক গর্বিত। যেই ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল সেই ছেলে আজ তাদের মুখ উজ্জ্বল করেছে। শ্রীকান্ত এখানে দেবিকা ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে না। সে বলে ম্যাম তাকে আশ্রয় দিয়েছে, পড়ালেখা শিখিয়েছে, বড় করেছে। দেবিকা ম্যাম তাকে সাপোর্ট না করলে রাস্তায় রাস্তায় তাকে ঘুরতে হতো, ভিক্ষে করতে হতো। শ্রীকান্ত রবিকেও ধন্যবাদ জানায় তাকে সমর্থন করার জন্য। এখানে শ্রীকান্ত নিজের প্রেমের গল্পটাও বলে। তার একটা লাভ স্টোরি রয়েছে, সে হচ্ছে সোয়াতি। বাসায় বসে থেকে সোয়াতি অনলাইনে এই ভিডিওটি দেখছিল, তাই সে শ্রীকান্তের কথা শুনে ইমোশনাল হয়ে যায়। সবশেষে শ্রীকান্ত দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কথা বলে। আমাদের দেশে মাত্র 2% মানুষ অন্ধ। আমরা আপনাদের সহানুভূতি নিয়ে বাঁচতে চাই না, আমরাও সমান অধিকার চাই। আমাদের তুচ্ছতাচ্ছিল্য না করে আমাদেরকেও স্বাভাবিকভাবে গ্রহণ করুন। আমি এখানে এই পুরস্কার নিতে আসিনি, দয়া করে এই পুরস্কারটিকেও ফিরিয়ে নিন। তখন তার অ্যাওয়ার্ডটি ফিরিয়ে নেওয়া হয়। শ্রীকান্ত তখন বলে যেদিন তোমরা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিবে আমি সেদিন এখানে এসে এই অ্যাওয়ার্ড গ্রহণ করব। সকলেই শ্রীকান্তের এত সুন্দর করে কথা বলা, তার প্রতিবাদ শুনে খুব খুশি হয়। সবাই তাকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছিল। সবশেষে শ্রীকান্তের সাথে সোয়াতির মিল দেখানো হয়। সোয়াতি শ্রীকান্তকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।